কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমরা হচ্ছে বলের দ্বিতীয় লেকচারটা শুরু করতেছি। আজ ঘর্ষণ নিয়ে কথাবার্তা বলবো। ফার্স্ট ক্লাসটাতে আমরা সংঘর্ষ রিলেটেড যত কথাবার্তা ছিল, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, সংঘর্ষের সূত্রের প্রতিপাদন, পশ্চাৎবেগ রিলেটেড যত কথাবার্তা ছিল সবকিছু ফার্স্ট ক্লাসে শেষ করছি। এখন আর বেশি টপিক বাকি নাই। ঘর্ষণ রিলেটেড, কপিকল রিলেটেড, ঘর্ষণের সাথে কপিকল কিন্তু সম্পর্কযুক্ত আছে। আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ওই যে বুলেট যদি দেয়ালে বা তক্তার মধ্যে লাগে, বাধা দানকারী বল রিলেটেড। এই তিনটাটাই বাকি আছে। তো দেখা যাক কত দূর পর্যন্ত আগাইতে পারি। সো ফার্স্টে হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন। ঘর্ষণকে নেসেসারি ইভিল বলা হয়, জানো তো? এই নেসেসারি ইভিল কথাটা তোমরা কোথায় দেখছো? প্রচ্ছেদনেও দেখছো না? বায়োলজিতে। নেসেসারি ইভিল মানে কি? সেটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন, তাকে ছাড়া আমরা চলতে পারি না। এটা হচ্ছে নেসেসারি ইভিল। আবার তার জন্য আমাদের ক্ষতিও হয়। যেমন ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি, দড়িতে গিট বাঁধতে পারি, দেয়ালে প্যারাক গাঁথতে পারি, অনেক কাজ করতে পারি ঘর্ষণের জন্য, গাড়ির ব্রেক ধরতে পারি ঘর্ষণের জন্য। কিন্তু এর জন্য আবার ক্ষতিও হয়, ওই যে ইঞ্জিনে ঘূর্ণনের ফলে বিভিন্ন ক্ষতি টতি হচ্ছে। সো ঘর্ষণকে নেসেসারি ইভিল বলা হয়। এই বিষয়টা শর্ট কোশ্চেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটা একটা রিডিং দিবা। আমরা একটু ঘর্ষণের সূত্রতে চলে যাব, সূত্র থেকে ম্যাথে যাব, আমাদের টার্গেট ম্যাথ। এখন দেখো, আমরা ফার্স্টে ঘর্ষণের সংজ্ঞা যদি দেখো তাহলে কি বলছে? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে চায় বা চলে, তখন তার চলার বিপরীতে একটা বাধা প্রাপ্ত হয়। ওই বাধা দানকারী বলকে ঘর্ষণ ঘর্ষণ বল বলে। কিরকম? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একটির উপর দিয়ে আরেকটি চলে বা চলার চেষ্টা করে, চলে বা চলতে চেষ্টা করে, তখন বস্তুর গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধা দানকারী বলকে ঘর্ষণ বল বলে। তাহলে ঘর্ষণ বল সবসময় বিপরীত ধর্মী একটা বল। মনে করো এই একটা তল, তো একটা তল যে সব সময় মনে করো যে তোমার মসৃণ হবে, কথাটা তো এমন না। মনে করো এই হচ্ছে একটা অমসৃণ তল, আমি চিন্তা করতেছি। এই অমসৃণ তলের উপর একটা বস্তু, এই হচ্ছে একটা বড় একটা বস্তু রাখলাম অমসৃণ তলের উপর। ওকে, রাখার পরে আমি তাকে ধাক্কা দিতেছি বা টান দিতেছি, সামহাও তাকে সামনে নেওয়ার চেষ্টা করতেছি। তার উপর মনে করো 2 নিউটন বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করে এই বস্তুটাকে সামনে নেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে যে সামনে নেওয়ার জন্য আমার যে এক্সট্রা বল প্রয়োগ করা লাগতেছে, বল প্রয়োগের ফলে এই যে এই তলটা তাকে বিপরীত দিকে একটা বাধা দিতেছে, একটা বিপরীত দিকে বাধা দান করে। এই বাধা দানকারী বলের মানে হচ্ছে ঘর্ষণ। তাহলে ঘর্ষণ কি? বাধা দানকারী, বাধা দানকারী বল, যাকে আমরা এফ, এটাকেও এফ দ্বারা প্রকাশ করব, কিন্তু ঘর্ষণকে সাধারণত স্মল লেটার এফ দ্বারা প্রকাশ করে। এখানে আবার এফ, এস, এফ, কে বিভিন্ন ক্যাটাগরি আছে, ঘর্ষণের উপর নির্ভর করে এই নামগুলো দেওয়া হয়েছে। তাহলে ঘর্ষণ একটা বাধাদানকারী বল, ঘর্ষণ একটা বাধাদানকারী বল, এটা হচ্ছে মেইন কথা। ঘর্ষণ একটি বাধাদানকারী বল। এখন তুমি একটা জিনিস খেয়াল করবা, একটা বক্স, মনে করো একটা কাঠের বক্স আছে। এই বক্সটাকে রাস্তার যে পিচ করা রাস্তা, এই পিচ করা রাস্তায় যদি তুমি ধাক্কা দাও বা ঠেলা দাও, তাইলে যেই পরিমাণ বাধা তুমি পাবা, তুমি যদি পিচ্ছিল টাইলস করা কোনো রাস্তার মধ্যে ধাক্কা দাও বা ঠেলা দাও, তাহলে তার থেকে কম পরিমাণ বাধা বা বল তুমি পাবা। তার মানে এটা নির্ভর করতেছে তলের উপর। তার মানে তলেরও একটা সহগ থাকবে, তলেরও একটা প্রকারভেদ থাকবে, তলেরও একটা বৈশিষ্ট্য থাকবে। যেই তলের বেশি, মনে করো যে এই মসৃণ, বেশি মসৃণ, সেই তলে বাধাদানকারী বলের মান অর্থাৎ ঘর্ষণ বলের মান কম হবে। আর যেই তলটা একটু কম মসৃণ, সেই তলে বাধাদানকারী বলের মান বেশি হবে। এখন আসো আমরা ঘর্ষণের প্রকারভেদটা ফার্স্টে একটু দেখি। সংজ্ঞার সাথে সাথে ঘর্ষণের প্রকারভেদটা একটু দেখা উচিত। সো এই ধরো ঘর্ষণ বা ফ্রিকশন। তাহলে ঘর্ষণ সম্পর্কে আমরা জানলাম, এটা হচ্ছে একটা বাধাদানকারী বল। ঘর্ষণ হচ্ছে একটা বাধাদানকারী বল। প্রথম যে প্রকারভেদটা, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। প্রথম প্রকারভেদটা কি? স্থিতি ঘর্ষণ। এই প্রত্যেকটা প্রকারভেদ তোমার এমসিকিউ এর জন্য লাগবে। দ্বিতীয় যে ঘর্ষণ, এটাকে বলা হয় গতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ দ্বিতীয় প্রকারভেদটা, গতি ঘর্ষণ তৃতীয় যে প্রকারভেদ, এটাকে বলা হয় হচ্ছে চতুর্থটা প্রবাহী ঘর্ষণ। এই তৃতীয়টাকে কি বলা হয়? আবর্ত ঘর্ষণ। কি বলা হয়? আবর্ত ঘর্ষণ। এখন এই যে যে প্রকারভেদের নামগুলা শুনলাম, এটা হচ্ছে প্রবাহী, প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, এই চারটা হচ্ছে ঘর্ষণ। এদের নামগুলা ভালো ফিল করা যায় যদি এদের ইংরেজি নামগুলা শুনো।
ইংরেজি নামগুলা শুনলে। যেমন স্থিতি, স্থিতি বিদ্যা বা স্থিতি এই তোমার স্থির তড়িৎ, এটাকে স্ট্যাটিক বলা হয় না, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তেমনি স্থিতি ঘর্ষণ হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। গতি যেটা, এই গতির একটা সুন্দর ইংরেজি আছে, এটাকে গতি ঘর্ষণ বা পিচ্ছিল ঘর্ষণও বলা যায়। তো এটার ইংরেজি হচ্ছে স্লাইডিং, স্লাইডিং ফ্রিকশন। আবর্ত ঘর্ষণ যেটা, এটা হচ্ছে রোলিং, রোলিং ফ্রিকশন। আর প্রবাহী ঘর্ষণ যেটা, প্রবাহী ঘর্ষণকে বলা হয় ফ্লুইড, ফ্লুইড ফ্রিকশন। এই হচ্ছে ইংরেজি। এখন এইগুলা সবগুলা সংজ্ঞা তোমার এসকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, আমি একটু বুঝাই দেই। স্থিতি ঘর্ষণটা হচ্ছে থেমে আছে যখন দুইটা তল, মনে করো এই হচ্ছে একটা টেবিল, হ্যাঁ, এই হচ্ছে একটা টেবিল, আরে 3D টেবিল থাকতে পারলাম না স্যার। এই হচ্ছে মনে করো যে একটা, হইলো কি কিছু একটা, আচ্ছা বাদ দাও। মনে করো এই একটা তল, হ্যাঁ, এই তলের উপরে কোনো একটা বস্তু এইভাবে স্থির অবস্থায় আছে, এটাকে আমি ধাক্কা দিয়ে সরাইতে চাই, তাহলে এই যে স্থির অবস্থায় আছে এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ কি, এই স্থিতি ঘর্ষণের কারণে কিন্তু আমরা হচ্ছে দাঁড়াইতে পারি, মাটিতে হাঁটতে পারি, পিচ্ছিল রাস্তায় কিন্তু আমরা হাঁটতে পারি না, মাটির উপরে হাঁটতে পারি, পিচের উপরে হাঁটতে দেখবো আরো বেশি সুবিধা। পিচের উপরে হাঁটতে গেলে, পিচ তো ঘর্ষণ, পিচ বুঝতো যে রাস্তা যে কার্পেটিং করা থাকে, এটার উপরে হাঁটতে বেশি আরাম। তারপরে মনে করো তোমার জুতাটা অনেক পুরাতন, জুতার যে নিচে যে সোল থাকে, এই সোলটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, মানে লেভেল হয়ে গেছে, ওই জুতা পায়ে দিয়ে তুমি টাইলসের উপরে হাইটা দেখো তোমার কষ্ট হবে, কারণ কি পা বারবার পিছনের দিকে চলে যাবে। কিন্তু ওই জুতা পায়ে দিয়ে তুমি যদি পিচের উপরে রাস্তার মধ্যে হাঁটো, তাহলে দেখবা যে আবার কষ্ট কম হবে, কারণ ওইখানে ঘর্ষণের পরিমাণ বেশি। তো এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এবার আসো গতি ঘর্ষণ, স্লাইডিং। পিচ্ছিল রাস্তার উপর দিয়ে আমরা হাঁটতে পারি না, কারণ আমরা যখন হাঁটতে নিব তখন আমাদের পা পিছনে চলে যায়। আবর্ত ঘর্ষণ হচ্ছে সাইকেল চলে না, সাইকেল যখন কোনো কিছু ঘুরতে ঘুরতে কোনো একটা পৃষ্ঠের উপর দিয়ে চলে, গাড়ির চাকা, সাইকেল, যত প্রকার চাকা আছে এগুলা সবই আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ হচ্ছে প্যারাশুট। তুমি যখন আকাশ থেকে লাফ দাও, তাহলে বাতাস তোমাকে উপরের দিকে বল দেয়, এই বাতাসের বিপক্ষে তুমি আস্তে আস্তে নামতেছো, প্যারাশুট, এটা একটা প্রবাহী ঘর্ষণ। তুমি যদি পানির মধ্যে লাফ দাও, পানি তোমাকে উপরের দিকে একটা বল দেয়, যেটাকে প্লবতা বল বলে, এরপরে তুমি আস্তে আস্তে নিচের দিকে নামতেছো, এগুলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আমাদের আলোচনার বিষয়বস্তু হবে স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ, এই দুইটা নিয়ে। আবর্ত এবং প্রবাহী ঘর্ষণ শুধুমাত্র এসকিউ এর সংজ্ঞা টঙ্গা করে ফেলবা, তাইলে এটার কাজ শেষ হয়ে যাবে। আমরা স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ নিয়ে আলাপ আলোচনা করব। আচ্ছা, তাহলে এই অংশগুলো আমি মুছে দেই, এই অংশটা আমি মুছে দেই, যেহেতু আলোচনা শুধু স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ নিয়ে, তাহলে গতি ঘর্ষণকে এই সাইডে নিয়ে আসি, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে আমি সূত্রগুলো দেই। গতি ঘর্ষণ, ওকে, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ। এখন একটু আগে আমি তোমাদের একটা বিষয় বললাম, যে এই হচ্ছে একটা, মনে করো যে তল, এই তলটা হচ্ছে মসৃণ না, এরকম এবড়ো থেবড়ো একটা তল। এখন এই তলের মধ্যে যখন তুমি একটা বস্তু রাখবা, এই বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে বস্তুকে সামনে নেওয়ার জন্য। সাপোজ 2 নিউটন বল প্রয়োগে ধাক্কা দিচ্ছ বস্তুটাকে, তারপরেও তুমি এই বস্তুটাকে সামনে নিতে পারো নাই, পরে তুমি কি করছো যে আচ্ছা ধাক্কার পরিমাণ আমি বাড়াই, তুমি আরো বল প্রয়োগ করছো, ধাক্কা দেওয়া মানে বল প্রয়োগ করা, তুমি মনে করো 4 নিউটন বল প্রয়োগ করছো, এরপরেও বস্তুটাকে সামনে নিতে পারো নাই। এরপরে তুমি কি করলা, 6 নিউটন বল প্রয়োগ করলা, 6 নিউটন বল প্রয়োগ করার পরে বস্তুটা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। তাহলে এই যে 6 নিউটন বল, এই 6 নিউটন হচ্ছে এই বস্তুটার স্থিতি ঘর্ষণ বল, অর্থাৎ যেই বল প্রয়োগ করলে বস্তুটা সামনে যাবে। এবার আসো, এখানে মনে করো একটা বস্তু রাখছো, একইভাবে এই সেম তল, এই সেম তলের উপরে মনে করো যে তুমি অনেক বড় একটা বস্তু রাখছো, সাপোজ একটা গাড়ি রাইখা দিছো, তাহলে ছোট্ট একটা কাঠের বস্তুকে 6 নিউটন বল দ্বারা তুমি ধাক্কা দিয়ে সরাইতে পারছো, কিন্তু বড় একটা গাড়ি বা ট্রাক, মনে করো এটা একটা ট্রাক, এই ট্রাককে কি 6 নিউটন বল দিয়ে তুমি সরাইতে পারবা? ডেফিনেটলি পারবা না। তাহলে এখানে কার কার উপর নির্ভর করতেছে স্থিতি ঘর্ষণটা? প্রথমত নির্ভর করতেছে বস্তুটার ভরের উপর, যার ভর বেশি, ভর বেশি, এখানে ভর মনে করো m1, এখানে ভর মনে করো m2, ভর কোন দিকে কাজ করে, নিচের দিকে ওজন হিসাবে কাজ করে, এখানে m2
ওজন হিসেবে কাজ করে, এটা W1, এটা W2। তাহলে বস্তুর ওজনের উপর স্থিতি ঘর্ষণ বল নির্ভর করতেছে। আরো একটা বিষয়ের উপর নির্ভর করতেছে, সেটা হচ্ছে রাস্তাটা বা যেই তলের উপর রাখছো সেই তলটা কতটা মসৃণ অথবা কতটা অমসৃণ। যত বেশি মসৃণ হবে ঘর্ষণ বলের মান তত কমতে থাকবে, এবং যত বেশি অমসৃণ হবে ঘর্ষণ বলের মান তত বাড়তে থাকবে। তাহলে এখানে দুইটা বিষয়ের উপর নির্ভর করতেছে, একটা হচ্ছে বস্তুর ভর, ভরের উপর ওজন নির্ভর করে, বস্তুর ভরের উপর ওজন নির্ভর করে। আরেকটা হচ্ছে এই যেই তল আছে সেই তলের উপর, এই তলের যে মসৃণতা বা অমসৃণতা, এটাকে বলা হয় তলের ঘর্ষণ সহগ। এটাকে কি বলা হয়? তলের যেই তলে আছে ওই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা সহগ, একই কথা। তাহলে এখানে দেখো গতির ক্ষেত্রেও সেম বিষয়টাই ঘটবে। তাহলে সূত্রটা আমি আগে একটু লিখি। সূত্রটা হচ্ছে এই ধরনের, স্থিতি ঘর্ষণ সহগ এটাকে এফ এস দ্বারা প্রকাশ করা হয়। স্থিতি হচ্ছে স্ট্যাটিক্স, আর এই যে গতি ঘর্ষণ সহগ এটাকে এফ সাধারণত কে দ্বারা, কাইনেটিক এনার্জি ওইখান থেকে নামটা আসছে, দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে মিউ এস ইনটু ডব্লিউ, এটা হচ্ছে মিউ কে ইনটু ডব্লিউ। তাহলে এই যে এখানে কার কার উপর নির্ভর করতেছে, এখানে মিউ এস হচ্ছে তলের স্থিতি, তলের স্থিতি ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক, দুইটা কথাই থাকতে পারে, তলের স্থিতি ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক। আর ডব্লিউ তো হচ্ছে বস্তুর ওজন, ডব্লিউ হচ্ছে বস্তুর ওজন। আর এখানে এই যে মিউ কে হচ্ছে তলের, এটা হচ্ছে গতি ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক, গতি ঘর্ষণ গুণাঙ্ক একই কথা, হয় সহগ বলবে অথবা গুণাঙ্ক বলবে। আর ডব্লিউ হচ্ছে ওজন, এই দুইটার উপরে নির্ভর করতেছে। এই হচ্ছে মোটামুটি স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ রিলেটেড ম্যাথ। এইখান থেকে এই দুইটা সূত্র দ্বারা তুমি যে ম্যাথ পাবা, তুমি আশা করো এই দুইটা সূত্র থেকে যে ম্যাথ পাবা সেটা শর্ট কোশ্চেনই পাবা। সেটা হয় এমসিকিউ তে পাবা, অথবা খুব যদি বেশি হয় খ নাম্বারের জন্য পাইতে পারো। হয় তুমি ক নাম্বারের এমসিকিউ এর জন্য পাবা, অথবা খ নাম্বার, এর বেশি বড় ম্যাথ তুমি এই দুইটা সূত্র দ্বারা পাবা না। সো এই দুইটা সূত্র দ্বারা আমি ম্যাথ করানোর আগে এই চ্যাপ্টার থেকে আরেকটা ম্যাথ একটু দেখাই দেই। এটাও হচ্ছে গতি ঘর্ষণ সহগের ক্ষেত্রে। সেটা হচ্ছে কোন একটা বস্তু চলতেছে, চলার পথে তাকে বাধা দেওয়া হইলো। কোন একটা বস্তু, এই মনে করো একটা তল, এই তলের উপরে কোন একটা বস্তুকে ধাক্কা দিয়ে তুমি চালাইতেছো বা বল প্রয়োগ করে চালাইতেছো, তো এটার বিপরীতে একটা বাধা দেওয়া হবে। বাধা দেওয়ার ফলে তুমি মনে করো যে 100 নিউটন বল প্রয়োগ করতেছো, সে মনে করো 10 নিউটন বলে বাধা প্রদান করতেছে। তাহলে 100 নিউটনের মধ্যে 10 নিউটনকে বিপরীত দিকে বাধা দিতেছে, তার মানে 10 নিউটনকে ভ্যানিশ করে দিবে। কে ভ্যানিশ করে দিবে? ঘর্ষণ বল। তুমি দিছো 100 নিউটন, ঘর্ষণ বল বিপরীতে 10 নিউটন, তার মানে 100 নিউটনের মধ্যে 10 নিউটনকে কমাই ফেলবে। কে কমাই ফেলবে? ঘর্ষণ বল। 100 থেকে 10 কে খায় ফেলবে, সহজ কথা। তাহলে এখানে থাকবে কত নিউটন? 90 নিউটন। এই 90 নিউটন হচ্ছে তোমার কার্যকরী বল। এটাকে এইভাবে সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। সেটা কি? মোট প্রযুক্ত বল, মোট প্রযুক্ত বল, মোট প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল, ঘর্ষণ বল সমান সমান কার্যকরী বল। এটা ঘর্ষণের আরেকটা বিখ্যাত সূত্র। এই সূত্রের মাধ্যমে তুমি সৃজনশীলের বড় বড় ম্যাথ করবে ইনশাআল্লাহ। এই মোট প্রযুক্ত বলকে এফ দ্বারা প্রকাশ করে, বিয়োগ ঘর্ষণ বলকে, এফ কে, ঘর্ষণ বলকে স্মল লেটারের এফ দ্বারাই বেশি প্রকাশ করে, এফ কে দ্বারা প্রকাশ করে, ইকুয়াল টু কার্যকরী বলকে এম এ দ্বারা প্রকাশ করে। কারণ কার্যকরী বল যখন পাবো তখন যে ত্বরণটা পাবো, এই ত্বরণটা কার্যকরী ত্বরণ। অর্থাৎ আমি 100 নিউটন বল প্রয়োগ করতেছি, তখন আমার ত্বরণ পাওয়ার কথা ছিল সাপোজ 10 মিটার পার সেকেন্ড, কিন্তু 10 নিউটন বলকে তো খায়া ফেলছে ঘর্ষণে। তাহলে আমার কার্যকরী বল কত? 90 নিউটন। এই 90 নিউটনের জন্য ত্বরণ সাপোজ কত হবে? 9 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে এই ত্বরণটাকেই বলা হবে কার্যকরী ত্বরণ। সূত্র হচ্ছে এটা, সূত্র হচ্ছে, গাণিতিক ফর্ম হচ্ছে এটা। কিন্তু মনে রাখবে এটা মোট প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল সমান কার্যকরী বল। তাহলে এফ বিয়োগ এফ কে ইকুয়াল টু এম এ। এই হচ্ছে ঘর্ষণের তিনটাই সূত্র। এক নম্বর সূত্র কি? এফ এস
Fs ইকুয়াল টু মিউ এস ডব্লিউ। মিউ এস কি, এটাকে সমাধান করে যে কোনো দিকে যে কোনো কিছুর মান চাইতে পারে। এখানে ডব্লিউ এর মান দেওয়া থাকবে না, এখানে ভর দেওয়া থাকবে, জি গুণ করে তোমাকে ডব্লিউ এর মান বের করে নিতে হবে। মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ যেই তলে আছে সেই তল স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, সেই তলটা কতটা মসৃণ কতটা অমসৃণ এটা প্রকাশ করা হয় মিউ এস দ্বারা। 2 নাম্বার, এফ কে ইকুয়াল টু গতি ঘর্ষণ ইকুয়াল টু মিউ কে ডব্লিউ। মিউ কে কি, যেই তলে আসে সেই তলের গতি ঘর্ষণ সহগ। স্থিতি ঘর্ষণ সহগ কিন্তু বেশি হয় গতি ঘর্ষণের থেকে, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে বেশি বাধার সম্মুখীন হইতে হয়। আর একবার যদি গতিশীল হয়ে যায় তখন কিন্তু ঘর্ষণের মান কমে যায়। গ্রাফটা অনেকটাই যে রকম হয়, ফার্স্টে এরকম বাড়ে, পরে কমে, এরপরে এই যে এরকম সমরেখায় চলতে থাকে। তাহলে এই যে স্থিতি ঘর্ষণ এরকম বাড়তে বাড়তে পিকে আসে, পিকে আসার পরে যখন গতিশীল হয়ে যায়, গতিশীল হইলে ঘর্ষণটা কমে যায়, পরে এই যে একই বেগে চলতে থাকে, তখন ঘর্ষণের মান সেম থাকে। কথা বুঝছো? এই গ্রাফটা হচ্ছে টপে উঠবে নামবে, পরে আবার একই বেগে চলতে থাকবে। কথাটা মনে রাখো, গুরুত্বপূর্ণ বিষয়, যদি অল্প সময় দেখাই ফেললাম। আর 2 নাম্বার সূত্র গেল এটা। 3 নাম্বার সূত্র তাহলে কি পাইছি, মোট প্রযুক্ত বল বিয়োগ বাধাদানকারী বল ইকুয়াল টু কার্যকরী বল। কার্যকরী বলকে এম এ দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে 3টা সূত্র এবং ঘর্ষণ নিয়ে হালকা পাতলা আলোচনা। তোমরা এগুলা শর্ট কোশ্চেনের জন্য ঘর্ষণের সংজ্ঞা, স্থিতি ঘর্ষণ সহগ কি, গতি ঘর্ষণ সহগ কি, এগুলো পড়ে ফেলবা। আমি এখন ম্যাথে ঢুকবো ইনশাআল্লাহ। চলো দেখো ক নাম্বারে আসা ম্যাথ। মাটিতে রাখা 10 কেজি ভরের একটি কাঠের টুকরা সরাতে কত বল লাগবে? তার মানে 10 কেজি একটা কাঠের টুকরা মাটির মধ্যে রাখা দিছো, এটাকে সরাইতে চাইতেছো, কতটুকু বল প্রয়োগ করতে হবে? মাটির স্থিতি ঘর্ষণ সহগ দেওয়া আছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা সহগ একই কথা। তাহলে স্থিতি ঘর্ষণ বল এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু ডব্লিউ, ইকুয়াল টু মিউ এস দেওয়া আছে 0.2 ইন্টু ডব্লিউ এর মান কত সরাসরি তো দেয়া নাই, তাহলে 10 ইন্টু 9.8। কারণ তুমি কি জানো ডব্লিউ ইকুয়াল টু এমজি, এটাকে ক্যালকুলেটরে বসাইবা, যা আসবে সেটাই आंसर। কত আসে, 0.2 ইন্টু 10 ইন্টু 9.8 ইকুয়াল টু 19.6 নিউটন। তার মানে 19.6 নিউটন বল যদি প্রয়োগ করো তাহলে 10 কেজি ভরের একটি বস্তুকে তুমি সরাইতে পারবা। কথা কি বোঝাইতে পারছি? তো চলো বড় ম্যাথ আছে। 800 গ্রাম ভরের একটি নারিকেল পতনকালে 2.6 নিউটন বাতাসের বাধার সম্মুখীন হয়। নারিকেলটির প্রকৃত ত্বরণ কত হবে? খুবই সিম্পল ভাবে চিন্তা করো। এই মনে করো যে একটা নারিকেল গাছ, এই মনে করো পাতা এরকম, এই একটা নারিকেল গাছ, এইখান থেকে একটা নারিকেল, এইখান থেকে একটা নারিকেল নিচের দিকে পড়তেছে। নারিকেলটাকে একটু কালারফুল বানায় দেব। এই মনে করো একটা নারিকেল নিচের দিকে পড়তেছে। আচ্ছা, তাহলে নিচের দিকে পড়লে নারিকেল যেই বেগে পড়বে সেটা হচ্ছে নারিকেলের মোট বল। তাহলে নারিকেলের মোট বলটা এখানে আসলে কত, মোট বল F ইকুয়াল টু mg, নারিকেলের ওজন। কারণ এখানে নারিকেলকে তো কেউ ঢিল মারতেছে না বা নিচের দিকে পুশ করতেছে না, নারিকেলটা মুক্ত ভাবে পড়তেছে, তার মানে আদিবেগ 0। তাহলে নারিকেল নিচে পড়ার কারণ কি, অভিকর্ষজ বলের কারণে, ত্বরণের কারণে সে পড়তেছে। তাহলে এখানে নারিকেলের মোট বল F ইকুয়াল টু mg। ভালো কথা। এখন বাধাজনিত বল যেটা, সেটা নারিকেলকে উপরের দিকে বাধা দিবে, কারণ নারিকেল নিচে পড়তে চাচ্ছে, তাহলে বাধার সম্মুখীন হয়। তাহলে বাধাজনিত বল, বাধাজনিত বল এটাকে এফ কে দ্বারা প্রকাশ করলাম বা স্মল লেটারে প্রকাশ করি। এফ কে ইকুয়াল টু কতটুকু বাধা পাইতেছে, 2.6 নিউটন বাধা পাইতেছে। এখন নারিকেলটির প্রকৃত ত্বরণ নির্ণয় করো। প্রকৃত ত্বরণ কি, এই বাধাজনিত বলের পরেও নারিকেলটা মাটিতে পড়তেছে, তাহলে কার্যকরী বল, কার্যকরী বল এটাকে তুমি এম এ দ্বারা প্রকাশ করো। যদিও কার্যকরী বল এফ, এফ ইকুয়াল টু কত, এম এ। তাহলে এই যে এখানে এই এ, এই এটাই হচ্ছে তোমার কার্যকরী ত্বরণ। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। এবার থিওরিটিক্যাল ব্যাখ্যা চিন্তা করো। নারিকেলটা যখন নিচের দিকে পড়তেছে, এফ বলে নিচের দিকে পড়বে, নারিকেলকে উপরের দিকে এফ কে একটা বাধা প্রদান করবে। এখন উপরের দিকের দেয়া এই বাধাটা যদি এফ এর থেকে বড় হয়,
তাহলে তো নারিকেল নিচে পড়বে না, তাহলে নারিকেল আস্তে আস্তে আসমানের দিকে উঠা যাবে। কিন্তু বাধাদানকারী বলের মান মোট বলের থেকে কম, তাহলে নারিকেলটা নিচে পড়বে। কিন্তু নারিকেলটা তো জি ত্বরণে নিচে পড়ার কথা, মুক্ত ভাবে পড়লে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড হওয়ার কথা। কিন্তু কিন্তু যেহেতু একটা বাধা পাইতেছে, তাইলে জি এর মান চেঞ্জ হয়ে যাবে। এটাকে জি প্রাইম বা এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, এইটা সমান সমান কত, মানে কার্যকরী ত্বরণটা কত। ম্যাথ খুব সহজ, এইটুকুই হচ্ছে কনসেপ্ট। তাহলে এই যে এইটা হচ্ছে নারিকেল নিচের দিকে পড়তেছে, মাইনাস এই যে এফ কে উপরের দিকে বাধা দিতেছে, তারপরেও নারিকেল যেই বলটা পাইছে কার্যকরী বল, এটাকে এম এ দ্বারা প্রকাশ করলাম। এই কার্যকরী ত্বরণের মান আমার কাছে চাইছে, তাহলে এমটা এই সাইডে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আমি সরাসরি লিখতে পারি এ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। এম বাম সাইডে এসে ভাগ হয়েছে, একবারে ডানে পাঠাই দিছি। তাহলে এই এফ এর মান কত, এম জি মাইনাস এই এফ কে এর মান সরাসরি দেওয়া আছে ডিভাইডেড বাই এই এম। এই এম এবং এই এম, দুইটা এম কি সেম, দুইটা ভরই হচ্ছে নারিকেলের ভর। এইবার মান বসাও। নারিকেলের ভর এম ইকুয়াল টু দেওয়া আছে 800 গ্রাম, গ্রামকে কেজিতে নিলে 0.8 কেজি। মান বসাই দাও, 0.8 ইন্টু 9.8 মাইনাস বাধা প্রদান করতেছে 2.6 ডিভাইডেড বাই 0.8। ক্যালকুলেটরে বসাইবা, যা হবে সেটাই আনসার। আমরা ফার্স্ট একটু এইটা বের করি, এমজি বের করি। 0.8 ইন্টু 9.8, তাহলে হচ্ছে 7.84। 7.84, এটা একটু ফিল করার জন্য বের করলাম। তাহলে নিচের দিকে বল দিতেছে 7.84 আর উপরের দিকে বাধা দিতেছে 2.6। তাহলে এইখান থেকে যদি তুমি 2.6 বাদ দিয়ে দাও, তাহলে তুমি পাও কত, এই বলেছে সরি 7.84। এইখান থেকে বাদ দিয়ে দিবা তুমি 2.6, যদি বাদ দাও তাহলে থাকে 5.24। এই 5.24 নিউটন বলে নিচের দিকে নামবে, এবং তার জন্য ত্বরণের মান বের করব। তার জন্য ত্বরণের মান কত, 0.8 দ্বারা ভাগ করলে পেয়ে যাবে অ্যান্সারকে ভাগ 0.8 ইকুয়াল টু 6.55। 6.55 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটাই হচ্ছে তোমার কার্যকরী ত্বরণ। দেখো বুঝতে পারছো কিনা, 6.55 মিটার পার সেকেন্ড। তাহলে 800 গ্রাম ভরের একটি নারিকেল 2.6 নিউটন বাতাসের বাধার সম্মুখীন হয়ে প্রকৃত ত্বরণ বের করতে বলছে, বা কার্যকরী ত্বরণ এটাই হবে। একবারে তোমরা ক্যালকুলেটরে বসাই দিবা, 0.8 ইন্টু 9.8 মাইনাস 2.6 ভাগ 0.8, 6.55। হ্যাঁ, এটাই অ্যান্সার। কুমিল্লা বোর্ড 24, ঘর্ষণ রিলেটেড তুমি যে কয়টা ম্যাথ করবা, এর মধ্যে এই ম্যাথটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সেটের ক্ষেত্রে যেমন বলি না, সার্বিক সেট বা মাদার সেট, সকল সেট এই সেটের অন্তর্ভুক্ত, তেমনি ঘর্ষণের ক্ষেত্রে এটার নাম আমি দিলাম হচ্ছে সার্বিক ম্যাথ, অর্থাৎ ঘর্ষণ রিলেটেড যত কনসেপ্ট আছে এই ম্যাথের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এটা অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমত কি বলছে, একটি ব্যক্তি একটি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলার উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল দেওয়া আছে 3 নিউটন। গ নাম্বার প্রশ্ন করছে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। এটা বলছিলাম না শর্টকাট, গতি ঘর্ষণ সহগ কি, এফ কে ইকুয়াল টু মিউ কে ইনটু ডব্লিউ, এর মাধ্যমে হয়ে যাবে। আর ঘ নাম্বার বলছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। তাহলে আমাদের মেইনলি 3 স্টার ম্যাথ হচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। এইটা তো এক লাইনের ম্যাথ, এটা করে দিই। এফ কে এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে, 3 নিউটন দেওয়া আছে ঘর্ষণ বল, বাধা দানকারী বল। এফ কে ইকুয়াল টু 3 নিউটন দেওয়া আছে। বস্তুর ভর ডব্লিউ ইকুয়াল টু দেওয়া আছে, ওজন দেওয়া আছে, ওজন ডব্লিউ ইকুয়াল টু এমজি। 2 কেজি ভরের ওজন 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে 19.6 নিউটন। বাস, আর কি লাগে, পথের গতি ঘর্ষণ সহগ। এই যে গতি ঘর্ষণ সহগ বা স্থিতি ঘর্ষণ সহগ, এটা রেয়ারলি গ নাম্বারে আসে, এটা এমসিকিউ এর জন্যই ঠিক আছে, এটা গ নাম্বারে দেওয়া ঠিক না।
মিউ কে ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই ডব্লিউ। এই তো এফ ডব্লিউ এই সাইড আসলে ভাগ হয়ে যাবে। এবার এফ হচ্ছে 3 নিউটন ডিভাইডেড বাই 19.6 নিউটন। এটাকে ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর কই? 0.153। 0.153। তোমরা জানো গুণাঙ্ক বা সহগের কোনো একক হয় না। এই তো গ নাম্বার ম্যাথ এইটুকুই। বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ, ওজন দেওয়া আছে, বল দেওয়া আছে। গতি ঘর্ষণ সহগ যেহেতু, তার মানে বাধাদানকারী বল দেওয়া থাকতে হবে, কিন্তু এখানে মোট প্রযুক্ত বল না, গতি ঘর্ষণ সহগ। এটা হচ্ছে বাধাদানকারী বলের জন্য কার্যকর। ওকে, এটার কাহিনী এখানে শেষ। এবার পরবর্তী কাহিনীটা বোঝার জন্য আগে ম্যাথ বুঝো, চিত্র বুঝো, তারপরে না তুমি অ্যান্সার করতে পারবা যে আসলে ঘটনা কি ঘটবে, ডিসিশন নিতে পারবা। দেখো, এই হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে, এই হচ্ছে একটা দূরত্ব, নির্দিষ্ট একটা দূরত্ব, মোটামুটি এই নির্দিষ্ট একটা দূরত্ব। এইখানে মনে করো একটা বাক্স আছে, এই বাক্সের মধ্যে ময়লা ফেলা হয়, ফাইন। এইখানে তোমার একটা বক্স আছে, এই বক্সটা হচ্ছে, এটার ভর m ইকুয়াল টু 2 কেজি ভরের এই বক্সটা। এই বক্সের উপর তুমি বল প্রয়োগ করছো, এই বক্সের উপর বল প্রয়োগ করছো, F ইকুয়াল টু তোমার 10 নিউটন। তুমি যেই দিকে বল প্রয়োগ করছো, এই বক্সকে বাধা দানকারী একটা বল আছে, যেটাকে F কে দ্বারা প্রকাশ করলাম, F কে ইকুয়াল টু 3 নিউটন। অর্থাৎ এই যে বক্সটা, এই বক্সের উপর দুইটা বল কাজ করতেছে। একটা হচ্ছে তোমার প্রযুক্ত বল 10 নিউটন, আরেকটা হচ্ছে পথের বাধা দানকারী বল 3 নিউটন। তাহলে তোমার প্রযুক্ত বল যেহেতু বেশি বাধাদানকারী বলের থেকে, তাহলে কি বস্তুটা অবশ্যই সামনের দিকে যাবে। তো এইভাবে তুমি বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করতে করতে এইরকম একটা কন্ডিশনে নিয়ে আসছো, এইরকম একটা কন্ডিশনে নিয়ে আসছো। এই টোটাল দূরত্ব তুমি জানো না, কিন্তু এই যে এইখানে টোটাল 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছো। টোটাল কতক্ষণ যাবত বল প্রয়োগ করছো? 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছো। তাহলে এইখানে বস্তুটাকে আমি ধরে নিলাম, বস্তুটা আছে হচ্ছে এ অবস্থানে, এ অবস্থান থেকে তুমি নিয়ে আসছো বি অবস্থানে। 10 সেকেন্ড পর আর তুমি কোনো বল প্রয়োগ করবা না। তাহলে এইখান থেকে এই বি অবস্থান পর্যন্ত আসার সাথে সাথে তুমি একটা সরণ পাবা, তুমি একটা বেগ পাবা, এই দুইটা জিনিস তুমি পাবা। এরপরে যখন তুমি বলকে সরাই ফেলবা, তখন তুমি জড়তা নামের একটা কথা শুনছো না? স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এখন এই বস্তুটাকে গতিশীল করছো তুমি বল প্রয়োগ করে, তাহলে এই বি বস্তুটা গতিশীল থাকতে চাবে। কিন্তু কথা হচ্ছে তার গতির পথে একটা বাধা দানকারী বল আছে, বাধা দানকারী বল এফ কে তার বিপরীতে কাজ করতেছে 3 নিউটন। কিন্তু এখন আর তার উপর কোনো প্রযুক্ত বল নাই, তাহলে এই বস্তুটার উপর একটাই বল কাজ করতেছে, সেটা হচ্ছে বাধাদানকারী বল। এই বাধাদানকারী বলটা এই বস্তুকে আস্তে 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 থামানোর চেষ্টা করবে, আস্তে আস্তে থামানোর চেষ্টা করবে, এবং একটা সময় তাকে থামায় ফেলবে। কথা হচ্ছে থামাইতে থামাইতে বস্তুটা এই সি অবস্থানে তার কাঙ্ক্ষিত জায়গায় আইসা পড়বে কিনা, এটাই হচ্ছে তোমার কাছে অ্যান্সার। তার মানে এ থেকে সি পর্যন্ত সম্পূর্ণ ডিস্টেন্স তোমাকে দেওয়া আছে। এ থেকে সি পর্যন্ত সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 584 মিটার, 584 মিটার। আমি ফার্স্টে এবি বের করব, এরপরে আমি বিসি বের করব, হয়তো বিসি পর্যন্ত সম্পূর্ণ যাবে বা তার আগ পর্যন্ত যাবে, এটা বের করব, বের করে যোগ করে দেখব যে 584 হয় কিনা। যদি হয় তাহলে তার উদ্দেশ্য সফল হয়েছে। অর্থাৎ বিষয়টা এরকম, অনেক দূরে একটা ডাস্টবিন আছে, তুমি একটা ময়লার ঝুড়ি নিয়ে জোরে ধাক্কা দিছো, ধাক্কা দিয়ে থাইমে গেছো। এবার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছ যে ময়লার ঝুড়িটা আস্তে 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 ঝুড়ির মধ্যে পড়ছে কিনা। এমন হতে পারে অল্প একটুর জন্য ঝুড়ির মধ্যে পড়ে নাই, তখন তুমি কি বলবা যে ওহ শিট, একটুর জন্য টার্গেট মিস হয়ে গেল। আবার এমন হইতে পারে তুমি এত জোরে ধাক্কা দিছো যে ঝুড়িকে ক্রস করে চলে গেছে, এটাও তো হইতে পারে। অথবা সুন্দর করে ঝুড়ির মধ্যে পড়বে। এই তিনটা ঘটনার একটা ঘটনা ঘটবে। এখন এইটাই স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথম অংশ, প্রথম অংশ এই চিত্রের মধ্যে সবকিছু আমি দিয়ে ফেলছি। প্রথম অংশ, মোট প্রযুক্ত বল 10 নিউটন, বাধা দানকারী বল 3 নিউটন, কার্যকরী ত্বরণ আমার বের করতে হবে। তাহলে প্রথম অংশ থেকে 1 নাম্বার, এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, এইখান থেকে এর মানটা বের করে নিয়ে আসো। এফ
মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। 10 নিউটন বল প্রয়োগ করতেছি, বাধাকারী দানকারী বল 3 নিউটন ডিভাইডেড বাই বস্তুর ভর কেজিতেই দেওয়া আছে 2 কেজি। তাহলে 10 এর থেকে 3 গেলে হয়ে যায় 7। 10 এর থেকে 3 গেলে হয়ে যায় 7। 7 কে তুমি ভাগ করবা 2 দ্বারা, 3 দুগুণে 6, 3.5। 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণে বস্তুটা সামনের দিকে অগ্রসর হবে। কত সময় সামনে অগ্রসর হবে? 10 সেকেন্ড। এখন আমি বের করতে চাই সে কতটুকু দূরত্ব অতিক্রম করব, এস বের করতে চাই। এবার আসো পাশে একটু বেগের সূত্র লিখে রাখি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এবং ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তুমি জানো বেগের এই তিনটা সূত্র তোমার কাছে জানা আছে, তার মানে সেকেন্ড চ্যাপ্টার পুরোটাই তোমার মাথায় আছে। এইবার আসো, আমি এখান থেকে এখন এস এর মান বের করব। এস ইকুয়াল টু আদিবেগ শূন্য, টি দেওয়া আছে, এর মান বের করছি, তাইলে কি দ্বিতীয় সূত্র দ্বারা কাজ হইতেছে না? তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। কোশ্চেন হচ্ছে অন্য কোন সূত্র আপনি খেয়াল করলেন না কেন? শেষ বেগ ভি তুমি জানো? জানো না। এ জানো, টি জানো, ইউ জানো, তাহলে এখান থেকে ভি এর মান বের করা যাবে। ভি এর মান বের করে পরে তোমাকে এস এর মান বের করতে হইতো। আবার লাস্টে দেখো, ইউ জানো, এ জানো, এস জানো না, ভিও জানো না। একটা সমীকরণ থেকে দুইটা অজানা রাশি থাকলে সেটা ব্যবহার করব আমরা। তাহলে আমরা সরণের ক্ষেত্রে সরাসরি সূত্র ব্যবহার করব। এস ইকুয়াল টু, এই যে এটা হচ্ছে 0, কারণ কি আদিবেগ শূন্য। এই যে সাইডে একটু লেখা নিবা, হাফ ইনটু এর মান কত? 3.5 ইনটু টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। লেখো ইউ ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং t ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছো। ইকুয়াল টু, দেখো তো 2 দ্বারা যদি তুমি 10 কে কাটো তাহলে পাও 5। 3.5 ইনটু 5, এই 10 এর উপরে স্কয়ার, সরি সরি সরি, এই মান বসাইতে ভুল করছি। এইখানে 10 এর উপর হবে স্কয়ার, 10 এর উপর স্কয়ার মানে 100। তাহলে 2 দ্বারা কাটা যাবে না, তো কাটা যাবে, 100 কে কাটতে হবে। তাহলে তুমি হচ্ছে এটাকে ক্যালকুলেশন করো। 10 স্কয়ার মানে 100, 100 কে ভাগ করবা হচ্ছে 2 দ্বারা, ভাগ করলে পাবা 50, 50 এর সাথে গুণ করবা 3.5, গুণ করলে পাবা 175। 175 মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমি কিন্তু একটা দূরত্ব পাইছি, এই যে এবি, এই এবি হচ্ছে 175 মিটার। এবি হচ্ছে 175 মিটার, দেখা যাওয়ার কথা। হ্যাঁ দেখা যায়। এ থেকে বি পর্যন্ত দূরত্ব 175 মিটার, এই যে 10 সেকেন্ডে। ওকে ফাইন, একটা অংশ পাইলাম, 175 মিটার গেছে। এবার আসো, বি থেকে সি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এখন আর বল নাই, এখন আর বল নাই। তাহলে এই যে ম্যাথের পরবর্তী অংশ এখানে করব। বি থেকে সি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আচ্ছা, এখন এই বি অবস্থানে আমি দুইটা জিনিস বের করতে চাইছিলাম। বি অবস্থানে একটা এস বের করতে চাইছিলাম, আর একটা ভি বের করতে চাইছিলাম। দেখো তোমার মনে আছে কিনা। কেন ভি বের করতে চাইছিলাম? এস তো আমি পাইলাম 175, বাকি দূরত্ব আমি বের করব, সমস্যা নেই। কিন্তু বি থেকে যখন সি এর দিকে যাবে, তখন বি অবস্থানে হবে শেষ বেগ, পরবর্তী অংশের আদি বেগ। অর্থাৎ এ থেকে বি তে যাইতে সে যে বেগটা প্রাপ্ত হবে ভি, এই ভিটা হচ্ছে পরের অংশের আদি বেগ। এই ভিটা কি? পরের অংশের আদি বেগ। কথা কি বুঝি নাই? তা না হলে বি থেকে সি পর্যন্ত যাইতে আমি কি কি তথ্য জানি? আমি শুধু বাধাদানকারী বলের মান জানি। যেহেতু বাধাদানকারী বলের মান জানি, তাহলে এফ কে ইকুয়াল টু এম এ। বাধাদানকারী বলকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয় না? অবশ্যই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে তুমি এর মান যদি পাও, মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম ইকুয়াল টু বাধাদানকারী বলের মান 3 নিউটন ডিভাইডেড বাই -3 নিউটন, তাহলে ডিভাইডেড বাই বস্তুর ভর হচ্ছে 2 কেজি ইকুয়াল টু -3 কে 2 দ্বারা ভাগ করলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তুমি ত্বরণ পাইছো। এই ত্বরণটা কি ডেফিনেটলি মাইনাস হওয়ার কথা না, কারণ এটা হচ্ছে মন্দন। কারণ বস্তুটাকে বাধাদানকারী বলের কারণে আস্তে 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 থামায় ফেলতেছো, তাহলে এই ত্বরণটা কি মন্দন হবে না? দেখো এই যে অ্যান্সার অটোমেটিক -1.5 আসছে। এখন বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে থামবে? তাহলে শেষ বেগ কত? শেষ বেগ ভি ইকুয়াল টু 0। তার মানে কি আমি থামার আগ পর্যন্ত বের করতে চাই। সরণ এস ইকুয়াল টু হোয়াট? এখন তুমি জানো সুবাতের ম্যাথ করার জন্য যে কোনো তিনটা রাশি লাগে। তোমার কাছে এ আছে, ভি আছে, এস এর মান তুমি বের করতে চাও,
আর একটা মান তো অবশ্যই লাগবে। এখন সুবাদ এস ইউ ভি এ টি, এস এর মান বের করতে চাও, ইউ এর মান তো তুমি জানো না, ভি এর মান আছে, টি এর মানও তুমি জানো না, এর মান আছে, এই টি এর মান যেহেতু জানো না, এটা বের করাও সম্ভব না। তাহলে এখানে বের করা সম্ভব কোনটা? ইউ বের করা সম্ভব। সেটা কিভাবে? প্রথম অংশের শেষ বেগ, পরের অংশের আদি বেগ। এর জন্য এই যে এখানে ভিটা বের করে যাইতে হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইকুয়াল টু ইউ এর মান 0 প্লাস এর মান হচ্ছে 3.5 ইন্টু টি এর মান হচ্ছে 10। তাহলে এখানে পাবো 35 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে এই যে এখানে আদি বেগ। তাহলে এটা সবার উপরে লিখে দাও, উপরে, এত উপরে লিখতে হবে না। এই যে এখানে শেষ বেগ 0 ধরছো না, এখানে ধরো আদি বেগ। আদি বেগ ইউ ইকুয়াল টু প্রথম অংশের শেষ বেগ, প্রথম অংশের শেষ বেগ, এটাই পরের অংশের আদি বেগ। সেটা কত পাইছি? 35 মিটার পার সেকেন্ড। এখন দেখো সুবাতের সব তুমি পাইছো। এবার তোমার কাছে এ আছে, ইউ আছে, ভি আছে। এখন তুমি বের করতে চাও সরণ। এখন তুমি কি বের করতে চাও? সরণ এস ইকুয়াল টু হোয়াট? এই সাইডটা হচ্ছে আমার বোর্ড, যেখান থেকে আমি মান নিয়ে আসতেছি। এস বের করতে চাই। দেখো ভি আছে, ইউ আছে, ভি আছে, ইউ আছে, ত্বরণ এ আছে, টি এর মান বের করা যাবে, কিন্তু টি আমার লাগবে না, আমি সরাসরি এস বের করতে চাই। তাহলে এই যে এখানে সরাসরি এস এর সূত্র এটা। এখানে তোমার ইউ আছে, টি এর মান নাই, তাহলে দুইটা অজানা রাশি আছে, একটা হচ্ছে এস আর একটা টি, তাহলে এই সূত্র ব্যবহার করে লাভ নাই। এখানে দেখো ভি আছে, ইউ আছে, এ আছে, এস এর মান বের হয়ে যাবে। তার মানে আমি যদি সরাসরি এই সূত্রটা দেই যে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে সরাসরি সরণের মান বের হবে। তাহলে দেখো ইউ স্কয়ার বাম সাইড আসলে মাইনাস হয়ে যাবে না, তাহলে 2as ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ইউ স্কয়ারটা বাম সাইড আসলো, পুরাটাকে সাইড চেঞ্জ করলাম, এত বা s ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a ইকুয়াল টু মান বসাও। শেষ বেগ কত? 0 মাইনাস ইউ কত? 35 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান হচ্ছে মাইনাস 1.5, উপরে মাইনাস নিচে মাইনাস কাটা, 35 স্কয়ার, তাহলে 35 স্কয়ার, আর কি লিখতেছি 35 স্কয়ার। এটাকে ভাগ করব 2 দ্বারা এবং ভাগ করব 1.5 দ্বারা, ইকুয়াল টু 408। ইকুয়াল টু কত আসে? 408 ইকুয়াল টু 408.33 মিটার। এই নিচ পর্যন্ত দেখা যাওয়ার কথা। তাহলে দেখো প্রথম সরণ বের করছিলাম, পরবর্তী সরণ বের করলাম 408.33 মিটার। এটা হচ্ছে পরবর্তী অংশের সরণ S2 প্রকাশ করলাম। এটাকে S2 দ্বারা প্রকাশ করো, S2 দ্বারা প্রকাশ করো। আর প্রথম অংশের সরণকে S1 দ্বারা প্রকাশ করো। এইবার টোটাল সরণটা, এই যে এখন আমার এই যে এই অংশের কাজ শেষ, এখন আমার মোট সরণ, অতএব মোট সরণ S ইকুয়াল টু S1 প্লাস S2 ইকুয়াল টু S1 এর মান কত? 175, 175 প্লাস S2 এর মান কত পাইছো? 408, 408.33। সরণের একক হচ্ছে মিটার। 175 এর সাথে 408 যোগ করো, যোগ 175 ইকুয়াল টু 583.33 মিটার। তাহলে মোট সরণ তুমি বের করে ফেলছো। এখন আমাকে ওই যে যে ঝুড়িটা আছে, যেই ঝুড়িতে একটা ময়লা ফেলতে চাইছিলাম বা কিছু একটা ফেলতে চাইছিলাম, সেই ঝুড়ির দূরত্ব দেওয়া আছে কত? 584। তোমার বস্তু গেছে 583। শিট, একটুর জন্য মিস হয়ে গেছে। তার মানে এই যে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, একদম ক্লোজে আসবে, আয়শা তোমার বস্তুটা থেমে যাবে, অর্থাৎ উদ্দেশ্য সফল হবে না। এই হচ্ছে ম্যাথ। একটা ধাপ, প্রথম ধাপ থেকে এস বের করব, ভি বের করব, দ্বিতীয় ধাপ থেকে এস বের করব, দুইটা যোগ করব, কাজ শেষ। কাজ কিন্তু অল্প, কিন্তু প্রথম ধাপ থেকে যেহেতু বাধাদানকারী বল আছে,
প্রথমে কাজ হচ্ছে কার্যকরী ত্বরণ বের করা, সেই কার্যকরী ত্বরণ দ্বারা সরণ বের করা এবং পরের অংশের জন্য বেগ বের করে আসা। প্রথম অংশের আদি বেগ, পরের অংশের শেষ বেগ, এবং পরের অংশের শেষ বেগ জিরো। আমি একদম বস্তুটা থেমে যাওয়ার আগ পর্যন্ত দেখতে চাই যে ও সর্বোচ্চ কত দূর যেতে পারে, যাক সমস্যা নাই। এবং পরের অংশে একটা মাত্র বল কার্যকরী, সেটা বাধাদানকারী বল, সেখান থেকে ত্বরণের মান বের করছি। তাহলে ত্বরণ আছে, ভি আছে, ইউ আছে। পরবর্তী অংশে এস এর মান বের করে ফেলছি, দুইটা এস যোগ করছি 583, টোটাল যাওয়া উচিত ছিল 584। তার মানে অল্পের জন্য এইমটা মিস হয়ে গেছে। এই হচ্ছে অ্যান্সার। তাহলে লক্ষ্য, এখানে অ্যান্সার লিখতে হবে উদ্দেশ্য সফল হবে কিনা। সফল হবে না, সফল হবে না, হবে না। অনেকেই আছে না, সব সাবজেক্টে এ প্লাস পাইছে, একটাতে যে 78 বা 79 পাইছে, অল্পের জন্য গোল্ডেন মিস হয়েছে, এটা অল্পের জন্য গোল্ডেন মিস হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে, মানে এই চ্যাপ্টারটা সরি এই টপিকের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ, ঘর্ষণের। ময়মনসিংহ বোর্ড 2023 লাস্ট ম্যাথটা বোঝার পরে এই ম্যাথ খুব বেশি জটিল মনে হবে না। এবং এই ম্যাথ না শুধু, এখন ঘর্ষণের কোনো ম্যাথই জটিল মনে হবে না তুমি যদি লাস্ট ম্যাথটা ভালো করে বুঝে থাকো। অর্থাৎ লাস্ট ম্যাথটা, এটা তো ময়মনসিংহ বোর্ড করাচ্ছি, লাস্ট ম্যাথটা হচ্ছে কুমিল্লা বোর্ডের ম্যাথটা যদি তুমি ভালো করে বুঝে থাকো। কোশ্চেন দেখো কি বলছে, 3.92 নিউটন ওজনের, ওজন দেওয়া আছে, ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ ইকুয়াল টু 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এইটি ঘর্ষণযুক্ত মেঝেতে এত ত্বরণে, এই যে এটা ত্বরণ দেওয়া আছে, কার্যকরী ত্বরণ, এটা হচ্ছে কার্যকরী ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল এফ কে, ঘর্ষণ বলের মানও দেওয়া আছে 0.5 নিউটন। আর ওই যে একটা কার্যকরী ত্বরণ পাইছিলাম না, কার্যকরী ত্বরণ, এটাও লিখে রাখি, এ ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অলমোস্ট সবই দেওয়া আছে। গ নাম্বারে তোমার যে কোশ্চেনে বলছে, গ নাম্বারে গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। প্রযুক্ত বলের সূত্রটা তো আগে লিখবো, পরে না তুমি দেখবা কি কি আছে কি কি নাই। তাহলে প্রযুক্ত বল বিয়োগ বাধাদানকারী বল ইকুয়াল টু কার্যকরী বল। মোট প্রযুক্ত বল বিয়োগ বাধাদানকারী বল ইকুয়াল টু কার্যকরী বল। তুমি চাইলে ওই বড় সূত্রটাও লিখতে পারো, ফাইন। এখন এইখানে তোমার কাছে প্রযুক্ত বল এফ চাইছে, তাহলে এফ ইকুয়াল টু কত, এম এ প্লাস এফ কে, এম এ প্লাস এফ কে। এই যে এটা কি ছিল, কার্যকরী ত্বরণ না, এটাই তো কার্যকরী ত্বরণ। এই কার্যকরী ত্বরণের মান দেখো তো দেওয়া আছে না 0.5। তাহলে তোমার এখানে একটা জিনিস দেওয়া নাই, সেটা হচ্ছে এম। এম এর মান যদি দেওয়া থাকতো তাহলে তোমার কিন্তু মোট প্রযুক্ত বল তুমি পেয়ে গেছো। তাহলে এই যে ডব্লিউ ইকুয়াল টু কত, এমজি বা মাগো, ডব্লিউ ইকুয়াল টু এমজি। তাহলে এইখান থেকে এম ইকুয়াল টু ডব্লিউ বাই জি ইকুয়াল টু ডব্লিউ এর মান দেওয়া আছে না 3.92 ডিভাইডেড বাই জি এর মান 9.8 কেজি। এই তো বের হয়ে গেল। 3.92 কে ভাগ করো, 3.92 ভাগ হচ্ছে 9.8 ইকুয়াল টু 0.4। 0.4 কেজি দেওয়া আছে, এই যে এখানে মান বসাও, 0.4 ইন্টু কার্যকরী ত্বরণ এর মান হচ্ছে 0.5 প্লাস বাধাদানকারী বল এফ এর মান হচ্ছে 0.5 ইকুয়াল টু টোটালটার একক হবে নিউটন। এই তো ক্যালকুলেশন করে দাও। 0.5 এর সাথে গুণ করবা হচ্ছে 0.4 এর সাথে গুণ করবা 0.5, এর সাথে যোগ করবা 0.5 ইকুয়াল টু 0.7 ইকুয়াল টু হচ্ছে 0.7 নিউটন। এই হচ্ছে মোট প্রযুক্ত বল। এটাই কি, মোট প্রযুক্ত বল। এই তো সিম্পল। তুমি ফার্স্টে উদ্দীপক পড়বা, উদ্দীপক থেকে কি কি দেয়া আছে এই রাশিগুলা ফার্স্টে বসাইবা, বসানোর পরে কি চাইছে সেটা সূত্রটা বসাইবা, এরপরে দেখবা তোমার আর কিসের মান বের করতে হবে বা আর কি লাগতে পারে, শেষ। এরপরে দেখো ঘ নাম্বার, ঘর্ষণযুক্ত মেঝে ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে। এই ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ দেয়া আছে না, ঘর্ষণ যুক্ত মেঝেতে ত্বরণ
সমান 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তো দেওয়াই আছে। এবার আসো ঘর্ষণ বিহীন মেঝেতে, তাহলে ঘর্ষণ বিহীন মেঝেতে ত্বরণ সমান সমান, এটাকে এ ড্যাশ ধরে নাও, তাহলে উপরে লিখবা ধরি, ঘর্ষণ বিহীন মেঝেতে ত্বরণ সমান এ ড্যাশ। তাহলে ঘর্ষণ যেহেতু নাই, তাহলে বল হইতেছে মোট বল ইকুয়াল টু এম এ। এটাই তো নিউটনের দ্বিতীয় সূত্র, আব্বা ইকুয়াল টু আম্মা, এফ ইকুয়াল টু এম এ, ফাদার ইকুয়াল টু মাদার, বাবা ইকুয়াল টু মা, যে যেভাবে মনে রাখো, তাই না? এটাই তো সূত্রটা। এবার মোট প্রযুক্ত বল, এই এফ এর মান তুমি জানো না 0.7 নিউটন, এই এম এর মান তুমি জানো না 0.4 কেজি, তাহলে এই যে যে এ ড্যাশ, এই এ ড্যাশের মান বের করতে পারবা না। অতএব এ ড্যাশ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম ইকুয়াল টু 0.7 ডিভাইডেড বাই 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল টু 0.7 কে ভাগ করবা 0.4 দ্বারা, ভাগ করলে পাবো 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে যদি ঘর্ষণ না থাকতো তাহলে ত্বরণের মান হইতো 1.75, ঘর্ষণ থাকার কারণে ত্বরণের মান 0.5, তাহলে ত্বরণের পরিবর্তন কত? ডেল্টা এ, বা ত্বরণের পরিবর্তন 1.75 মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যান্সার থেকে তুমি বাদ দিবা হচ্ছে 0.5 ইকুয়াল টু 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলছে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? তাহলে মেঝেটা যদি ঘর্ষণবিহীন হয় তাহলে ত্বরণ 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার বৃদ্ধি পাবে। ত্বরণ 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার বৃদ্ধি পাবে, আগে যা ছিল তার থেকে বাড়বে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তো আগের ম্যাথের তুলনায় ম্যাথ কত সহজ না? আসলেই সহজ। দিনাজপুর বোর্ড 23, 30 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর একটা বল 5 সেকেন্ড যাবত ক্রিয়া করে। 30 কেজি ভরের একটি স্থির বস্তু, এই দেখো ইনফরমেশন, বস্তুর ভর দেওয়া আছে, স্থির বস্তু, তার মানে ইউ হচ্ছে 0, তাহলে এম ইকুয়াল টু 30 কেজি, একটা একটা লিখি, ইউ ইকুয়াল টু 0, 5 সেকেন্ড যাবত ক্রিয়া করে 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে টি ইকুয়াল টু 5 সেকেন্ড যাবত ক্রিয়া করে বেগ ভি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড। এটা যে শেষ বেগ বুঝলাম কিভাবে? আগে একটা বেগের কথা বলছে না, এখান থেকেই বুঝলাম। এরপর বস্তুটি সমবেগে 2 সেকেন্ড চলার পর বাধা দানকারী বল প্রয়োগ করে 3 সেকেন্ডে থামানো হয়। এই যে এই জায়গা আসবে ভিন্ন কিছু একটা, সমবেগে 2 সেকেন্ড চলার পর বস্তুটি সমবেগে 2 সেকেন্ড চলে। সমবেগ মানে কি? সমবেগ মানে কি? এ হচ্ছে 0, সমবেগ কথাটা মানে এ হচ্ছে 0, এর কোনো পরিবর্তন নাই। বাধা দানকারী বল প্রয়োগ করছি, তার মানে এফ কে দিছি, এফ কে কতটুকু দিছি আমি জানি না, বল প্রয়োগ করে 3 সেকেন্ডে বস্তুটি থামানো হয়েছে, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে বস্তুটি থামানো হয়। এইটা হচ্ছে পরবর্তী ইনফরমেশন থাকলো এখানে। এবার প্রশ্ন পড়া হোক। প্রশ্ন হচ্ছে যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে এই যে এখানে যে ইনফরমেশন দেখছি এই ইনফরমেশন থেকে আমার গ নাম্বার ম্যাথ হয়ে যাবে। যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডে আদি বেগ দেওয়া আছে, সময় টি দেওয়া আছে এবং 5 সেকেন্ড পর বেগ ভি দেওয়া আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস কি বের করা কোনো ব্যাপার? এখন এ কি দেওয়া আছে? এ দেওয়া নাই তো, এ তো দেওয়া নাই, এ দেওয়া না থাকলেও সমস্যা নাই। সূত্র কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আরেকটা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। দেখো তো কোন কোন সূত্র ব্যবহার করে আমি সরণ বের করতে পারি। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস বের করব। তাহলে আমি যদি এই সূত্র ব্যবহার করি, ইউ আছে টি আছে, ইউ 0 টি পাস হাফ এ টি স্কয়ার, এ নাই, ভি আছে, ইউ আছে, টি আছে, এখান থেকে এর মান বের করে নিতে পারি। এই এটা যদি এখানে বসাই দেই তাহলে কাজ হয়ে যায়। তাহলে দেখো প্রথমত সরণ এস ইকুয়াল টু হোয়াট, তাহলে ফার্স্ট আমি কি বসাবো? ফার্স্টে লিখবো আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি,
অথবা তুমি সরাসরি এর সূত্র জানো না, এ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সরাসরি তো জানে। তাহলে শেষ বেগ কত, 15 মাইনাস আদি বেগ হচ্ছে 0 ডিভাইডেড বাই টি কত 5 ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এস ইকুয়াল টু ইউ হচ্ছে 0 প্লাস হাফ, এর মান হচ্ছে 3 ইন্টু 5 সেকেন্ড পরে চাইছে না, প্রথম 5 সেকেন্ড পরে, তার মানে টি এর মান হচ্ছে 5 স্কয়ার। 5 স্কয়ার ইকুয়াল টু, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 5 5 25, দেখো তো কত হয়, হাফ ইন্টু 3 3 1.5 হবে, 1.5 কে 25 দ্বারা গুণ করে দিব, যা হবে সেটাই आंसर। 37.5, আমি কি ঠিক লিখেছি? হ্যাঁ, 37.5 মিটার। এই হচ্ছে আমার ম্যাথের অ্যান্সার, প্রথম গ নাম্বার ম্যাথের অ্যান্সার, অর্থাৎ নিচের লাইনটা কাজেই লাগে না। এবার আসো কি বলছে, এইবার এইখান থেকে আমি পরবর্তী ঘ নাম্বার ম্যাথে চলে যাব। বলছে বল বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, লেখচিত্র অঙ্কন করতে গেলে আমার কি কি লাগবে বলো তো? লেখচিত্র অঙ্কন করতে গেলে আমার এক্স অক্ষ লাগবে, ওয়াই অক্ষ লাগবে। দাগগুলা সোজা হও ভাই। এই মনে করো এক্স অক্ষ লাগবে, ওয়াই অক্ষ লাগবে। এক্স অক্ষতে কে যাবে? সময় যাবে, কারণ সময় থাকলে সব সময় এক্স অক্ষে সময়ই যায়। ওয়াই অক্ষে কে যাবে? ওয়াই অক্ষে যাবে বল। তাহলে সময়টা দেখো তো কি কিভাবে ভাগ করছে। সময়টা শুরু হবে 0 থেকে, 5 সেকেন্ড ক্রিয়া করার পর, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমি কত দিব? মনে করো সময় আরেকটু ছোট ছোট ভাগে ভাগ করি, তাহলে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 পর্যন্ত লিখলাম, লাগলে আরো নিব। প্রথম 5 সেকেন্ড 30 কেজি ভরের একটি বস্তুর উপর প্রথম 5 সেকেন্ড ক্রিয়া করে এত বেগ প্রাপ্ত হয়, তাইলে প্রথম বল F1 ইকুয়াল টু বস্তুর ভর 30 কেজি ইনটু তাহলে F1 এর মান বের করতে হবে। এই যে এখানে কথা, F1 এর মান বের করতে হবে। তাহলে বলের সূত্র কি? F ইকুয়াল টু ma। এই যে এই এর মান দেখো তো আমি খতে পাইছি কিনা, এই এর মান 3 পাইছি না খ হতে, তাহলে F1 ইকুয়াল টু, তাহলে m ইকুয়াল টু 30 কেজি এবং a ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সাইড একটু লিখবা গ হতে লিখে দিলাম। তাহলে m এর মান বসাও 30 ইনটু এর মান হচ্ছে 3, 90 নিউটন। তাহলে প্রথমে 5 সেকেন্ড যাবত আমি 90 নিউটন বল প্রয়োগ করছি। এরপর বস্তুটি সমবেগে 2 সেকেন্ড চলছে, তার মানে পরবর্তী 2 সেকেন্ড বল F ইকুয়াল টু 0। বল F কেন 0? কারণ F ইকুয়াল টু ma, F ইকুয়াল টু ma, এই এর মান 0 হওয়ার কারণে F ইকুয়াল টু 0। ঠিক আছে, পরবর্তী 2 সেকেন্ডে বল, তাহলে এটাকে দিলাম F2, F2 0 ধরলাম। এরপরে দেখো এই যে তারপরে 3 সেকেন্ড এ তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করে বস্তুটাকে থামায় ফেলছো। 3 সেকেন্ডে বস্তুটাকে থামায় ফেলছো, 3 সেকেন্ডে, বুঝছো, 3 সেকেন্ডে বস্তুটাকে থামাইছি। তাহলে আমার পরবর্তী 3 সেকেন্ডে বল F3 ইকুয়াল টু ma। কিন্তু কথা হচ্ছে এই এর মান তুমি জানো না। এই এর মান কিভাবে বের করব? এই a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি থেকে বের করব। শেষ বেগ হচ্ছে 0 মাইনাস ইউ হচ্ছে প্রথম অংশের আদিবেগ। প্রথম অংশের আদিবেগ কত? 15 মিটার পার সেকেন্ড। এই যে এখানেও লেখা আছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তার মানে কি 15 মিটার পার সেকেন্ডে চলতেছিল, সেটাকে হুট করে থামায় ফেলছো 3 সেকেন্ডের মধ্যে। তাহলে 15 কে 3 দ্বারা ভাগ করলে কত পাও? -5 মিটার পার সেকেন্ড। দেখো তো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি মন্দন হয়েছে না? যেহেতু থামাইছো তাহলে ডেফিনেটলি মন্দনিত হবে। তাহলে m এর মান কত? 15 ইনটু 5, 15 ইনটু -5 নিউটন। তাহলে 15 ইনটু 5, 5 15 কত হয়? 15 ইনটু 5 ইকুয়াল টু 75 নিউটন। ও সরি,
এই বলের মান আমি 15 কেন ধরলাম? বল হচ্ছে ভর হচ্ছে 30, ভর হচ্ছে 30, তাহলে 3 5 15, 150, এটা হচ্ছে বাধা দানকারী বল, তাহলে ইকুয়াল টু মাইনাস 150 নিউটন। এই হচ্ছে ম্যাথ। তাহলে এখানে মোটামুটি প্রথমে বল প্রয়োগ করছি 90 নিউটন, এরপরে বল প্রয়োগ করছি 0 নিউটন, এরপরে বল প্রয়োগ করছি মাইনাস 150 নিউটন। বল তো ভেক্টর রাশি, এখানে মাইনাস 100 মাইনাস দ্বারা বোঝাইছে বাধা দানকারী বলের মান। এবার এটাকে লেখচিত্র দ্বারা বোঝাও। এই যে এইদিকে কে যাবে? এইদিকে যায় হচ্ছে বল, যাকে প্রকাশ করা হয় এফ দ্বারা, যার একক হচ্ছে নিউটন, যার একক হচ্ছে নিউটন। এবার এইখানে দাও 10 20 30 40 50 60 70 80 90, এই ধরো 90 নিউটন। এই 90 নিউটনে কত দূর পর্যন্ত যাবে? 5 সেকেন্ড পর্যন্ত 90 নিউটন বল প্রয়োগ করব। এরপরে বলের মান হুট করে জিরো হয়ে গেছে। কতক্ষণ? পরবর্তী 2 সেকেন্ড, অর্থাৎ 7 সেকেন্ড পর্যন্ত বলের মান জিরো হয়ে গেছে। তাহলে ঘটনা কি ঘটবে? এই যে এই পর্যন্ত আসবে, পরে হুট করে বলের মান জিরো হয়ে যাবে 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে আমি আবার বল প্রয়োগ করছি 3 সেকেন্ডের জন্য, অর্থাৎ 8 9 10 সেকেন্ড পর্যন্ত 3 সেকেন্ডের জন্য বল প্রয়োগ করছি। এই বলটা 10 20 30 40 50 60 70 80 90, এই যে এরকম অনেক বেশি বল প্রয়োগ করছি, 150 বল প্রয়োগ করছি, 3 সেকেন্ডে তাকে থামাই ফেলছি। এই হচ্ছে লেখচিত্র। তাহলে এখানে হচ্ছে মাইনাস 150 নিউটন। বুঝতে পারছে হিসাবগুলা? এখন যদি আমি এই যে এগুলা মুছা দেই, এই যে ত্বরণ টরণ যে বের করছিলাম এইগুলা যদি মুছা দেই, তাহলে এই যে এখানে বের করবা যে এই যে এইভাবে দাগ দেয়া, যে এটাকে যদি 50 ধরো, এটাকে যদি 100 ধরো, তাহলে মনে করো যে এই যে এটা হচ্ছে 150। এই যে এটাই হচ্ছে লেখচিত্র। তাহলে এইদিকে কে যাবে? সময়। এইদিকে কে যাবে? বল। দেখো বোঝা যায় কিনা? হ্যাঁ, দেখা যায়। তাহলে বস্তুর ভর কত ছিল? 30 কেজি ভরের একটা বস্তু। প্রথম গ নাম্বার ম্যাথ করার জন্য ভর রিলেটেড কিছুই লাগে নাই। গ নাম্বার ম্যাথ করার জন্য ভর কিছুই লাগে নাই, আসলেই লাগে নাই। ঘ নাম্বার করার জন্য বেগ সময় লেখচিত্র যখন করব, তখন আমি বেগ সময় না, সরি, বল ভার্সেস সময়, তাহলে বল বের করতে হবে। প্রথম 5 সেকেন্ডে বল বের করছি, পরবর্তী 2 সেকেন্ডে বল বের করছি, এবং 3 সেকেন্ডে বল বের করছি। প্রথম 5 সেকেন্ডে 90, পরবর্তী 2 সেকেন্ডে 0, 3 সেকেন্ডে বল মাইনাস 150 নিউটন। এই তো বল সময় লেখচিত্র, এটা বসাইলেই হয়। তাহলে এটা উপরের দিকে ছিল, বলের মান বেশি ছিল, আর এটা হচ্ছে বাধা দানকারী বল, বলের মান কম ছিল, নিচের দিকে চলে আসছে। শেষ।